বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সামান্তা শারমিন, মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি, মাশরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং আরিফুল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আপনাদের তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। এবং আমরা সরাসরি আজকে আলোচনায় চলে যাব এবং বেশ কয়েকটি বিষয় রয়েছে বেশ গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বিষয়গুলো জানিয়েছেন। আমি একটু সংক্ষেপে বলে দিই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন। এবং প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে আগামী 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে এই কমিশনগুলো, এবং 3 মাসের মধ্যে তারা কাজ সম্পন্ন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এবং এই কমিশন যে রিপোর্ট দিবে তার ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে পরামর্শ সভার আয়োজন করবে। এই হচ্ছে মূল তথ্য যদি বলি মোটা দাগে। এবং এই যে আমি প্রশ্ন প্রথমে যেটা রাখতে চাই সেটা হচ্ছে, আমাদের মাশরুর মাওলা অতিথি আছেন, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা এবং নতুন যে পরিকল্পনার কথা জানালেন প্রধান উপদেষ্টা, এবং এই যে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন জায়গায় সংস্কারের কথাটি জনগণ বারবার বলে আসছে, বিভিন্ন মল থেকে উঠে আসছে, জোরালোভাবে বলা হচ্ছে, বিশেষ করে গত 5 অগাস্টের পর থেকে কিন্তু এই বিষয়টি বারবার উঠে আসছে। আপনি কি মনে করেন এই যে সংস্কার বিভিন্ন কমিশন গঠন করা হলো, এই কমিশনগুলো কোন কোন জায়গাগুলোতে আসলে সংস্কার করাটা খুব বেশি জরুরি, কি ধরনের সংস্কার প্রয়োজন? আপনি যদি আমাকে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটু আপনার মতামতটা দিতেন। গতকালকে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস উনি যে 6টা পয়েন্ট বলেছেন, 6টা পয়েন্ট হলো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এবং উনি ভেরি নাইসলি উনি আউটলাইন করেছেন। কনস্টিটিউশন আমাদের যদি প্রয়োজন হয় আমি মনে করি এখানে হাত দেওয়া উচিত, বিকজ আমরা যখন প্রফেসর ইউনূস স্যারের সঙ্গে যে আমরা দেখা করতে গিয়েছিলাম, আমরা কিন্তু এই পয়েন্টসগুলির মধ্যে কনস্টিটিউশনটা সবার আগে আমরা তুলে ধরেছি। তারপরে আসেন আপনার হলো জুডিশিয়ারিতে আমাদের সবার আগে এখানে হাত দেওয়া উচিত, কারণ বিগত সরকার জুডিশিয়ারির একদম ব্যাকবোন ভেঙে দিয়েছে, যার জন্য যে কোনো কেস আসুক না কেন সেটার মেরিট আছে না ডিমেরিট আছে সেগুলোকে দেখেন না, এটা সম্পূর্ণ জাজমেন্ট আসতো ফ্রম দ্য আপার লেভেল। তার মানে এখানে জাজদের এখানে কোনো কিছু করণীয় ছিল না। তো এই জন্য জুডিশিয়ারি ইজ এ মাস্ট, যেটাকে আপনার ইন্ডিপেন্ডেন্ট এটাকে আনতে হবে। আমি তার মাঝখানে একটু বলি, আমাদের চেয়ারম্যান জিএম কাদের, ওনাকে গত 2 দিন আগে ওনার নামে মামলা হয়েছে। ফানি জিনিস হলো জুডিশিয়ারি, এই কারণে কথা তুলছি যে জুডিশিয়ারিতে মাওলা ভাই আপনি একটু পেছন থেকে যদি কথাটা বলেন তাহলে আমাদের স্ক্রিনে দেখতে আর একটু ভালো লাগবে। জি 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 ধন্যবাদ। আমি কেন জিএম কাদের কথাটা তুললাম, আমরা যখন প্রফেসর ইউনূস ওনার সঙ্গে দেখা করলাম আমাদের ইন্টার ক্যাবিনেটের সঙ্গে, তখন আমরা বলেছিলাম অনেক ধরনের ফেক কেসেস আসছে, বিভিন্ন মানুষ মামলা মোকদ্দমা করছে, এগুলো আপনাকে একটু দেখতে হবে। তো উনি আমাদের কমিটমেন্ট দিয়েছেন যে আমরা ল অ্যাডভাইজারকে বলে দিচ্ছি যে এই অযথা কাউকে যেন হ্যারাস না করা হয়। ঠিকই গত পরশুদিন এক আননোন পারসন যে তিনি একটা কেস করেছেন যাত্রাবাড়ি থানাতে, 2টো কেস করেছেন। সবচেয়ে মজার জিনিস হলো কি যে ওখানে অনেক মানুষ, ধরো 157 পার্সনস এর নাম, তার মধ্যে জিএম কাদেরের নাম মিডলে এমন একটা চিপাই দিয়েছে যেন এটা জাজমেন্টের যে মামলাটা নিবে সেজন্য ওই নামটা পার্টিকুলারলি যাতে না দেখে। তো ওইভাবে, বিকজ কেন প্রথম সিরিয়ালে শেখ ফ্যামিলিকে দিয়ে দিয়েছে, এইভাবে মামলাগুলো দিয়ে দিয়েছে। আমার কোশ্চেন, আমার কথা হচ্ছে, একটা কোর্ট আমি জানি না বায়াসড হয়ে না কি কারণে উনি প্রথমে অর্ডার করে দিলেন, কি কারণে অর্ডার করে দিলেন এটা এফআইআর হিসেবে নিয়ে নেওয়ার জন্য, উইদাউট গিভিং প্রপার, মানে কোর্টকে অর্ডার করার জন্য যেটাকে আগে প্রপারলি আগে ইনভেস্টিগেশন হোক তারপর মামলাটা নেওয়া হোক। এই পার্টি যখন থানাতে গিয়েছিল মামলা করার জন্য, থানা কিন্তু নেয়নি, যার জন্য সে কোর্টে গেছে মামলাটা করার জন্য।
তো কোর্টের উচিত ছিল থানাকে বলার জন্য যে মামলাটা কাজে ইনকোয়ারি করা হোক, প্রপারলি মেরিট বুঝে মামলাটা নেওয়া হোক। ওই জন্য আমি বলবো জুডিশিয়ারি সিস্টেমটাকে আমাদের সবার আগে এটাকে হাত দেওয়া উচিত। আপনি এবার আসেন যদি ইলেকশন কমিশনে, আমরা বিগত লাস্ট ইলেকশনে আমরা দেখেছি যেটা ফোর্সফুলি গভর্নমেন্ট করিয়েছে, সবকিছু তাদের ভোট আগে থেকেই সেট আপ ছিল। ইলেকশন কমিশনের কাছে আমাদের প্রার্থীরা যখন কোনো কমপ্লেন করতো, কমপ্লেনটা তারা গায়ে লাগাতো না, যার জন্য ইলেকশন কমিশন কখনো ইন্ডিপেন্ডেন্ট ছিল না। এবং আমরাও ইলেকশন কমিশনকে আমরা 6 জনের নাম দিয়েছিলাম, যখন আমাদের কাছে নাম চেয়েছিল। বিএনপিও নাম দিয়েছে, অন্যান্য দলও নাম দিয়েছে, কিন্তু কোনো নামই বিগত সরকার নেয় নেই, বিকজ এই ইলেকশন কমিশন ছিল পাপেট ইলেকশন কমিশন। আসেন আপনি অ্যান্টি কারাপশন নিয়ে আমরা কথা কেন বলেছি, দেশে একটা টাস্ক ফোর্স ক্রিয়েট করার জন্য, যেখানে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, টাকা পয়সা মানি লন্ডার হয়ে বিভিন্ন টাকাগুলো চলে গেছে, এই টাকাগুলোকে ফেরত আনা উচিত, এনে রাষ্ট্রের কাজে লাগানো উচিত। আরেকটা কথা বলবো সুন্দর আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য, জিএম কাদের is the first person who spoke on 3rd July পার্লামেন্টে in favor of the student, যে স্টুডেন্টদেরকে যেভাবে ওরা কোটা নিয়ে আন্দোলন করছে, এখানে আমি 100% সমর্থন, এবং গভর্নমেন্টের শোনা উচিত। প্রথম ফার্স্ট থিং বিএনপি বলেনি, সবার আগে জিএম কাদের বলেছেন। জনাব মাসরুর মাওলা, আমি আসলে জি অবশ্যই আমি যে জিনিসটা আপনার কাছে একটু স্পেসিফিকলি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে বিভিন্ন কমিশন গঠন করা হলো, যেমন আপনি বলছিলেন যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, এটা কি সংস্কার বলতে শুধু ব্যক্তি বদল, নাকি এই সংস্কারটা তাদের যে কার্যপ্রক্রিয়া, যে স্ট্রাকচার রয়েছে, এই জায়গাগুলোতে কি ধরনের পরিবর্তন আসলে আপনারা চান? আপনারা যেমন নির্বাচন ব্যবস্থার কথা যদি বলেন, যে শুধু ব্যক্তি পরিবর্তন হলে হবে না, এখানে আসলে তাদের কার্যক্রমে, তাদের ধারাবাহিকতায় কি কি ধরনের পরিবর্তন আনলে আপনারা মনে করেন যে তাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে? তাদের ক্ষমতার পরিসর বাড়াতে হবে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা থাকবেন, অথবা তাদের কি কি আইন কানুনের মধ্যে দিয়ে কাজ করতে হবে, কি কি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এই বিষয়গুলো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আসলে দেখেন, এই ইলেকশন কমিশন, যেখানে ইলেকশন কমিশন সিলেকশনের জন্য সব দল থেকে আপনার নামগুলো নিয়ে একটা সিলেকশনের মাধ্যমে, যেমন আগে ছিল সিলেকশন মানে ইন দ্য সেন্স মানে মন গড়া, প্রত্যেকটা দলের কাছ থেকে নামগুলো নিতে হবে, কারা কারা উপযুক্ত, কাদেরকে দেওয়া উচিত, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যখন প্রার্থীরা তাদের সম্পদ বিবরণী যখন ইলেকশন কমিশনে জমা দেয়, তখন তারা ওইভাবে যেভাবে ইনকোয়ারি করা উচিত সেভাবে ইনকোয়ারি করেন না। তারপরে তারা ধরেন সিলিসিটি মিস্টেকের কারণে তাদের কাগজগুলোকে, তাদের প্রার্থিতা যে কোনো কারণে ওই ডিসকোয়ালিফাই করে দেয়, বলে এখানে বৈধতা নাই। তো এই জিনিসগুলো যেন কোনোদিন রিপিটেশন না হয়, এই জন্য এই জায়গাটাতে প্রপার আপনার লয়ার এন্ড প্রপার কোনো রিটায়ার্ড কোনো জাজ যদি হয়, এটা আলাদা একটা সেল করা উচিত, যে সেলের মাধ্যমে প্রপার একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রার্থিতা যাচাই বাছাই করা দরকার। যেমন সম্পদের বিবরণী আপনি দেখবেন, এর আগেও দেখা গেছে এক ব্যক্তি তার 20 বছর আগে সম্পদ যা ছিল, 20 বছর পরে তার সম্পত্তি হয়ে গেছে ট্রিপল টাইমস, কিন্তু দেখা গেছে কি ইলেকশন কমিশন জেনে ওটাকে চুপ করেছিলেন। এই ধরনের জিনিসগুলো আমাদের দেখতে হবে। জনাব মাসরুর মাওলা, অবশ্যই আমরা শুনবো। জনাব মাসরুর মাওলা, আমাদের সাথে আরো দুজন অতিথি আছেন, আমি একটু তাদের কাছে যেতে চাই, আপনার কাছে আবার ফিরে আসবো। সামান্তা শারমিন, আমি একটু আপনার কাছে আসতে চাই। কদিন আগেই আপনারা জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করেছেন, এবং এই জাতীয় নাগরিক কমিটি নিয়েও কথা বলবো। তার আগে আসলে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ঘোষণাটি দিয়েছেন, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনারা তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন, অনেকে সংবিধান সংস্কার, এমনকি সংবিধান বাতিল, নতুন সংবিধান রচনা, নানা রকম দাবি উঠছে। আপনি কি মনে করেন যে আসলে এটা কতটা বাস্তবসম্মত? আসলে আচ্ছা, সবাইকে ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা গত 8ই আগস্ট এবং অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি এবং আমাদের আত্মপ্রকাশ একই সাথে ঘটেছে, এবং আমরা আসলে রাষ্ট্রের পুনর্গঠনের কাজে তরুণ সমাজের যেই
আকাঙ্ক্ষার প্রতিফলন এবং হচ্ছে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, তার নাগরিকের অধিকার এবং সুবিধার জায়গা থেকে এটা আসলে প্রতিফলন দেখতে চাই, এবং শুধুমাত্র প্রতিফলন দেখতে চাই সেই জায়গায় আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা এই পুরো প্রক্রিয়ার সাথে আসলে একত্রিত থাকতে চাই এবং এই প্রক্রিয়ার সাথে আমাদের যুক্ততা চাই। তো গতকালকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন এবং তারা যে কমিশন গুলো আসলে নতুন করে গঠিত হচ্ছে, এই বিষয়ে আসলে আমরা খুবই আশাবাদী যে এখানে আসলে তরুণ সমাজের নেতৃত্ব, বিশেষ করে ছাত্র এবং জনতার পক্ষে যে গণঅভ্যুত্থানের যে শক্তিটা আসলে কাজ করেছে, এই শক্তিটিকে আসলে এখানে ইনভলভ রাখা হবে, জড়িত রাখা হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এটাই আমরা এখন পর্যন্ত চাচ্ছি এবং আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলিত করে না বা বাস্তবায়িত করে না এমন কোন আইন আমরা আসলে তরুণ সমাজের পক্ষ থেকে মেনে নিতে পারি না। এতগুলো শহীদের আত্মত্যাগের পরে, এতজন শহীদের আত্মত্যাগের পরে এবং এত আহতদের ত্যাগের বিনিময়ে আমরা আসলে এমন কোন সিচুয়েশন চাই না যেটা আসলে পুনরাবৃত্তি করবে আগের ফ্যাসিবাদী ব্যবস্থা, পুনরুক্তি করবে আগের ফ্যাসিবাদী ব্যবস্থা। আমরা আসলে চাই এই পুরো ব্যবস্থার এক ধরনের স্থায়ী বিলোপ হোক এবং আমরা নতুন স্থায়ী বন্দোবস্ত। জি সামান্তা শারমিন, ঠিক এই জায়গাটাতেই আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে যে যেটা আপনি বলছিলেন, এই যে স্বৈরতান্ত্রিক বা একটা বংশানুক্রমিক রাজনৈতিক ব্যবস্থা চলে আসছে আমাদের দেশে, এখান থেকে আসলে বের হওয়ার পথ কি, আপনারা কি ভাবছেন অথবা আপনাদের পরিকল্পনা কি? আচ্ছা, আমরা আসলে যেটা প্রথমত চাই, বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের গণ আলোচনার কোন ধরনের কোনো পরিবেশই ছিল না। এটা আমরা বলতে চাই আসলে মুক্তিযুদ্ধের পরেই, আমাদের স্বাধীন বাংলাদেশ অর্জন করার পরেই কখনো হচ্ছে বাংলাদেশের মানুষের নাগরিক জায়গা থেকে তার যে তার স্বার্থ সংশ্লিষ্ট যত নীতি নির্ধারণী জায়গা আছে, সেই জায়গাগুলোতে কখনোই সে মতামত দেওয়ার মতো, ভোট ছাড়া আর কোনো মতামত দেওয়ার মতো নীতি তৈরির ক্ষেত্রে সে অবদান রাখতে পারেনি। এটা তার এক ধরনের নাগরিক যে রাইট, সেটা খর্ব করা হয়েছে এবং আমরা মনে করি যে এটা আর খর্ব করা যাবে না। এখন যেটা হচ্ছে যে স্বৈরতন্ত্র এবং হচ্ছে পরিবারতন্ত্র, যে ইস্যুগুলো আমাদের আসলে সরকার কেন্দ্রিক জায়গায় যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোর জায়গায় আমরা এখন পর্যন্ত আমরা জানি না যে মোটা দাগের জনগণের কনসাসনেস আসলে এই বিষয়ে কি। আমাদেরকে এগুলোকে কালেক্ট করতে হবে, একুমুলেট করতে হবে এবং তার মাধ্যমে আমাদেরকে একটা সিদ্ধান্ত আসতে হবে। তবে আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ফ্যাসিবাদী কোন ধরনের বীজ আছে এমন কোন অথরিটেটিভ এবং চাপিয়ে দেওয়ার কোন সরকার, কোন ধরনের দল, কোন ধরনের প্রতিষ্ঠান আমরা চাই না। আমরা আমাদের 8 দফায় পরিষ্কারভাবে বলেছি আমরা একটি বিশদ গণ আলোচনার পরিবেশ চাই, পরিষদ তৈরি করা একটা দায়িত্ব আমরা নিয়েছি। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে পদক্ষেপ এবং আমাদের যে চিন্তা, এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করবেন এবং আমাদেরকে আসলে যুক্ত রাখবেন বিভিন্ন পর্যায়ে। এবং আমরা আসলে বাংলাদেশের মানুষের যে সরকার কেন্দ্রিক এবং কেমন রাজনৈতিক দল হওয়া উচিত, এই কেন্দ্রিক তাদের যে চিন্তা ভাবনা, এগুলো আমরা বিশ্বের মানুষের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে প্রেজেন্ট করতে চাই এবং আলটিমেটলি তাদের যে সার্বভৌমত্ব, তাদের যে নাগরিকত্বের সার্বভৌমত্ব, এই বিষয়টা নিয়ে আমরা আসলে আলাপ করতে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আরিফুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এই জায়গায় একটি বিষয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সংস্কারের কথা বলেছেন এবং দায়িত্ব ঠিকমতো পালন করার কথা বলেছেন। এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা প্রকাশ করেছেন যে অন্তর্বর্তী সরকার খুব দ্রুত সময়ের মধ্যেই কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আশা করেছেন হয়তোবা 1 অক্টোবর কাজ শুরু করলে 3 মাস সময় লাগতে পারে, বেশিও লাগতে পারে। এবং বিগত বেশ কয়েকবার আমরা দেখেছি এর আগেও যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অনেকেই নির্বাচনের ব্যাপারে তারা একটু তাগিদ দেওয়ার চেষ্টা করছেন। আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, আপনি কি মনে করেন, আপনিও তরুণ, আপনি কি মনে করেন যে আসলে এই সরকারকে কি কোনো সময় বেঁধে দেওয়া উচিত, অথবা আপনাদের নেতৃত্ব থেকে আপনাদের এই ব্যাপারে কি নির্দেশনা দেওয়া আছে? আপনারা কিভাবে মাঠ পর্যায়ে কাজ করবেন, জনগণের সাথে আসলে কিভাবে সম্পৃক্ত থাকবেন, এই বিষয়ে আপনাদের কি নির্দেশনা রয়েছে? দেখুন, ধন্যবাদ আপনাকে। প্রথমত, এই যে ইন্টারিম গভর্নমেন্টে এসছে, এটা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে
একটা গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট সরকার, যে কিনা মানুষকে নির্বিচারে বাংলাদেশের ইতিহাসে এমন ধ্বংসযোগ্য কোনো রাষ্ট্রপ্রধান বা তাদের দোসররা চালিয়েছেন এমন কোনো ঘটনা ইতিপূর্বে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেনি। এবার যে বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই গণহত্যাকারী সরকার পদত্যাগ না শুধু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই দেশ থেকে। স্বাভাবিকভাবেই এই ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের দোসর এবং তাদের যে সুবিধাভোগী, এরা নানান সেটআপে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রোভাইড করেছেন গত 16 বছরের রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি কাঠামোতে। এই কাঠামো, এই ইন্টারিম গভর্নমেন্ট এরা যদি ধাপে ধাপে পরিবর্তন করতে চায় তাহলে নিঃসন্দেহে তাদের কিছু সময়ের প্রয়োজন। সেই সময়টা কতদিন লাগবে এটার জন্য নির্ধারিত ভাবে আমাদের দল বা কোনো দল মতের ঊর্ধ্বে উঠে আমার মনে হয় তাদেরকে সময় দেওয়া প্রয়োজন। এবং সেই সময়টাও অনির্ধারিত সময় বলতে তো এমন না যে 2 বছর 5 বছর লাগবে। আর বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমেই, সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমেই আমাদের বিভিন্ন আইন বা বিভিন্ন ধরনের পরিস্থিতির সমাধান আমরা সংসদের মধ্যে গিয়ে করি। সেজন্য আমার মনে হয় বিএনপির মহাসচিব আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে এই সরকারকে আমাদের যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন সংস্কারের জন্য। সেই যৌক্তিক সময়টা কতদিন হবেন সেটা আমরা পরিবেশ পরিস্থিতি, আমাদের প্রত্যেক দিনের যে চলমান ঘটনা, সেই ঘটনাগুলো পর্যবেক্ষণ করছি দল থেকে। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই সকল দল মত শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু 6টি কমিশন গঠন করেছেন। এই কমিশনগুলো সংস্কারের মাধ্যমে ওই সংগঠনগুলোতে, সেটা বিচার বিভাগ, জনাব আরিফুল ইসলাম, আমি এখানে একটা জিনিস আমি একটু যোগ করতে চাই। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, তারা যদি সংস্কার করে নির্বাচন ব্যবস্থায়, শুধু নির্বাচন ব্যবস্থার কথাই বললাম, বাকি আরো বিভিন্ন রাজনৈতিক সংস্কার হতে পারে পরবর্তীতে, নানা রকম সংস্কার। এই সংস্কারগুলো কি আপনি মনে করেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এখন একটা সময় যাচ্ছে, পরবর্তীতে তারা এই সংস্কারগুলো মেনে নিবে? কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তারা কি আবার এগুলো পরিবর্তন করবে না? তারা কি এগুলো একইভাবে রাখবে? তাদের কি এতে কোনো সমস্যাই হবে না? এমন কোনো বিষয় কি আপনার মনে হয় যে না, সমস্যা হতে পারে এই সংস্কারের কারণে? বুঝতে পেরেছি। উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আপনি যদি সংবিধানকে হিসাব করে এই মুহূর্তে আলোচনাটা আপনি আগান বা কোনো সংস্কার করেন তাহলে কিন্তু হবে না। এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার ব্যবস্থা। অতএব এরা সকলের মতামতের উপর ভিত্তি করে যে দাবিগুলো উত্থাপন হবে, সেই দাবির ভিত্তিতে একটা সমাধানের মধ্যে সংস্কারগুলো করবেন। এই সংস্কারগুলো যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এসে তাদের মতো করে পরিবর্তনও করে, সেটা কিন্তু জনগণ কতটুকু মানবে সেই এখানে আবার প্রশ্ন থেকে যায়। সেই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে বর্তমান সমস্যার সমাধান করাটাই যৌক্তিক। পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হবে সেই অনুযায়ী আমাদের আগানো দরকার। জি, একই প্রশ্ন আমি একটু সামান্তা শারমিন আপনার কাছে আবার আসতে চাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সংবিধান সংস্কারের একটা কথা বলা হচ্ছে এবং এখন কোনো সংসদ নেই, অন্তর্বর্তীকালীন সরকার, এখন এই সংবিধান যদি সংস্কার করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু করতে পারবে এই বিষয়টা, সেটা আসলে সময় বলে দিবে। এবং অন্যান্য বিষয়, আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে এই যে সরকার আসলো, তারা যে পরিবর্তনগুলো আনবে, পরবর্তীতে যেই রাজনৈতিক দলই বাংলাদেশের দায়িত্ব নেক বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার, তারা এই বিষয়গুলো কিভাবে নেবেন? অথবা এগুলো যদি আবার পরিবর্তন করা হয় তাহলে সেখানে কি পরিস্থিতি তৈরি হবে? আবার কি একটা নৈরাজ্য অথবা আবার একটা মানুষের মধ্যে অশান্তি তৈরি হবে কিনা? আচ্ছা, এখানে যেটা বিষয় হচ্ছে যে একটা জিনিস আপনাকে যেটা অ্যাচিভ করতেই হবে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আসলে কতদূর আসলে চিন্তা করবেন যে আমার অ্যাম্বিশন কতদূর। এখন আমরা চাই যে প্রথমত আমরা যেটা বলতেছি এটা হচ্ছে স্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত। স্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত শুধু মানুষের মানে সাধারণ মানুষ যে দল করে না তার জন্য আমরা চাচ্ছি না, আমরা রাজনৈতিক দলগুলোর জন্য চাচ্ছি। আমরা চাচ্ছি এই যে কোনো ধরনের কিলিং ছাড়া, কোনো ধরনের মৃত্যু ছাড়া যে অশান্তিপূর্ণ এই যে ক্ষমতার ট্রান্সফার, ক্ষমতা বদল, এইটা বন্ধ হোক। এটা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে রাজনৈতিক দলগুলো। আমরা চাই যে সংবিধানে এমন পরিবর্তন, এমন মৌলিক পরিবর্তন যার দ্বারা আসলে বাংলাদেশের
পলিটিক্যাল দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা আলটিমেট পলিটিক্যাল ইকোলজির মধ্যে তারা বসবাস করতে পারে, একটা সহাবস্থানের মধ্যে বসবাস করতে পারে, যাতে করে তাদের পাওয়ার ট্রান্সফার, যদি রাষ্ট্রে আমাদের পাওয়ার বলে কিছু রাখতে চাই আমরা, সেটা যদি ট্রান্সফার হয়ও সেক্ষেত্রে কোনো ধরনের হত্যা, কোনো ধরনের দখল, কোনো ধরনের গুম বা খুনের মধ্যে দিয়ে এটা যাতে সংগঠিত না হয়। আমরা চাই একটা স্থায়ী বন্দোবস্ত, যাতে করে বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো উভয় যাতে বেনিফিশিয়ারি হয়। আর কতটুকু অ্যাচিভ করা যাবে ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা, আমরা চাইবো যে পুরো সংবিধানের মৌলিক যে জায়গাগুলো, যেগুলো আসলে চেঞ্জ করতেই হবে, যেগুলো চেঞ্জ না করলে অ্যাকচুয়ালি আমরা এই অভ্যুত্থানকে সফল বলে কোনোভাবেই দাবি করতে পারি না। সেই মৌলিক পরিবর্তনগুলো মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে, এখন যেহেতু আমাদের সবার সাথে আলোচনার সুযোগ তৈরি হয়েছে, এই আলোচনাগুলো মাঠে আসুক, আমরা আলোচনাগুলো কন্টিনিউ করি এবং এর মাধ্যমে আমরা ডিসাইড করি যে কোন মৌলিক পরিবর্তন আমরা আনতে পারলে আমরা আসলে ডিগনিটি নিয়ে, আমাদের আত্মমর্যাদা নিয়ে, নাগরিক হিসেবে এবং রাজনৈতিক পরিচয় নিয়েও আমরা এই বাংলাদেশে বসবাস করতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা তিনজনই সাথে থাকবেন। আমরা একটি ছোট্ট বিরতি নিব দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। অতিথি হিসেবে আমাদের সাথে আজকে আছেন সামান্তা শারমিন, মাশরুল মাওলা এবং আরিফুল ইসলাম। আপনাদের তিনজনকে আবারও স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে অংশ নেওয়ার জন্য আমাদের আলোচনায়। এবং আমি খুব দ্রুত চলে যাব। আমি শুরু করতে চাই মাশরুল মাওলা আপনাকে দিয়েই। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছে, একটি 55 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে বেশিরভাগ তরুণরাই আছেন, নানা শ্রেণী পেশার মানুষ এখানে আছেন এবং তারা বেশ কিছু প্রস্তাব বা বিষয় নিয়ে প্রাথমিকভাবে কাজ করার জন্য 8টি প্রস্তাব, যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগে সামান্তা শারমিন, আপনি হয়তোবা দেখেছেন। তরুণদের এই যে অংশগ্রহণ, এটি আপনি কিভাবে দেখছেন এবং আগামীতে তাদের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি সামনে, তারা যদি মূলধারার রাজনীতিতে যোগ দিতে চায়, এ ব্যাপারে আপনার মতামত কি, অথবা আপনি কি মনে করেন? থ্যাংক ইউ। জি, এবং জনাব মাশরুল মাওলা, আপনি জি একটু পেছনে গিয়ে বসলে আমরা আরেকটু ভালো মতো আমাদের দর্শক আপনাকে দেখতে পাবে। জি জি জি। প্রথমত আমি বলবো, আমি স্টুডেন্টদেরকে, আমি এবং জাতীয়বাদীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। স্টুডেন্টদেরই এখন টাইম সামনে আসা। যদিও আমিও মানে খুব একটা যে মানে সিনিয়র সিটিজেন সেটাও না, আমি তাদের সঙ্গে আমরাও কাজ করতে চাই। আর স্টুডেন্টরা তাদের এগিয়ে আসা উচিত এই কারণে যে দেশ স্বাধীনের পরে 55 ইয়ার্স হয়ে গেছে, সেম ওল্ড পিপল, সেম ওল্ড পলিটিশিয়ানসরা দেশ চালাচ্ছে, যার মধ্যে কোনো পরিবর্তন নেই। একই জিনিস আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বলেন, আমরা সবাই যার যার নিজস্ব ফিলোসফিতে আমরা দেশ চালাচ্ছি। আমরা কখনো নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি না। নেক্সট জেনারেশনরা আমাদের পরে তারা যে দেশে শান্তি, তারা দেশটাকে যে আগিয়ে নিবে, এটা আমরা তো চিন্তা করি না। আমরা সবাই ব্যক্তি স্বার্থ চিন্তা করি এবং আমাদের এনিমিটি বলে একটা জিনিস আছে, এনিমিটি পলিটিক্স, বিশেষ করে এই দুই দল আওয়ামী লীগ, বিএনপি। এই জন্য আমরা স্টুডেন্টরা হলো এইবার ফর দ্য ফার্স্ট টাইম তারা আমাদের জনগণের, আমাদের সিনিয়রদের এদের চোখ খুলে দিয়েছে যে এই স্টুডেন্টরা কি না চাইলে করতে পারে। এই স্টুডেন্টদের মধ্যে তারা ক্যাবিনেটের মধ্যে তারা আছে। এই জন্য আমরা চাই সিনিয়রদেরকে সরিয়ে এই ইয়াং জেনারেশনরাই ক্যাবিনেটে আসুক, তারাই দেশ চালাক। এটা আমরা চাই। ওদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। জি, মাশরুল মাওলা, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। সামান্তা শারমিন, আবার একটু আপনার কাছে যেতে চাই। যে বিষয়টি আসলে অনেকের মনে প্রশ্ন রয়েছে, অনেকে জানতে চান, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আসলে জাতীয় নাগরিক যে কমিটি, এটার যোগসূত্রটা কোথায়, কোনো যোগসূত্র আছে কিনা, এই বিষয়ে আপনি আমাদের একটু জানাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা বলেছেন যে এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে, এটি এখনো রাজনৈতিক দল নয়। তো আমার যে প্রশ্নটা, যে অদূর ভবিষ্যতে আপনাদের কি রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা? প্রথম প্রশ্নটা আরেকটু রিপিট করেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি বলছি আপনাকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের এই যে জাতীয় নাগরিক কমিটি, এইটার যোগসূত্রটা কোথায়? জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। তো ছাত্রদের নেতৃত্বে তাদের যে নেতৃত্বের জায়গাটা,
সেটা অবশ্যই আমাদের একনলেজ করা উচিত। আমাদের এটা ভুলে যাওয়া উচিত না, তাদের নেতৃত্ব এবং তাদের প্রথম ধাক্কাটা আমরা যদি একনলেজ না করতাম গণভ্যুত্থানের আগে, তখন এটা যদি না করতাম তাহলে আসলে জনতারও নেমে আসার ওই সুযোগটা হতো না। তাদের ওই স্পিরিটের কারণে আসলে জনতারও সেই তাদের এক্সপ্রেশনটা আসলে দেওয়ার সুযোগ পেয়েছে। তো এটা একনলেজ করা প্রথমত খুবই গুরুতর একটি আমাদের দায়িত্ব। এবং সেই জায়গা থেকে আসলে আমরা যেভাবে অভ্যুত্থানের সময়ে তাদের পাশে থেকেছি, আমরা নিজেরাও আসলে মাঠে ইনভলভ হয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি, আমরাও গুলি, আমাদের জনতার পক্ষ থেকেও তরুণরা গুলি খেয়েছে এবং এখানে নানান শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছে, পানি খাইয়েছে। এই যে তাদের এবং গণ অভ্যুত্থানকে দাঁড়া করানোর পিছনে জনতার যে সাপোর্ট, এই সাপোর্টটাকে আমরা বলছি যে এই সাপোর্টটা আবার রিঅ্যানেক্ট করতে হবে, আবার এটাকে মানে সোসাইটিতে এনগেজিং করতে হবে, যাতে করে ছাত্রদের একার উপরে কোনো ধরনের বার্ডেন না সৃষ্টি হয়, পুরো সোসাইটি চেঞ্জ করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাত্র প্ল্যাটফর্ম হিসেবে সে কাজ করছে এখনো। আমরা চাই যে তারাও আরো সংগঠিত হোক, সংহত হোক এবং তাদের পরবর্তীতে দেশ পুনর্গঠনের কাজে তারাও একটা বড় ফোর্স হিসেবে কাজ করুক। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটি সম্পর্ক হবে বোঝাপড়া ভিত্তিক, সমন্বয় ভিত্তিক এবং ইন টোটাল বাংলাদেশের স্বপ্নকে ধারণ করার ক্ষেত্রে আমাদের এক ধরনের একই পেজে থাকার, একই লাইন আপে থাকার এক ধরনের চেষ্টা থাকবে। এবং আমরা চাইবো যে এখানে সমন্বয়টাই আমরা মূল জায়গা হিসেবে দেখবো, যে ছাত্রদের সাথে আমাদের সমস্ত কাজের সমন্বয়। এবং আমরা এইটাও সিনারিও হিসেবে চাইবো যে কোনো দাবিতে নাগরিক কমিটি কল করুক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কল করুক, যে কোনো দেশের পুনর্গঠনের দাবিতে আমাদের দুই পক্ষেরই আরো এবং অন্যান্য মানুষের সাথে এবং রাজনৈতিক দলের সাথে আমাদের মাঠে একই সাথে দেখা হবে, যেভাবে আমাদের গণঅভ্যুত্থানের সময় আমাদের সবার একসাথে দেখা হয়েছিল। আর যেটা হয়েছে যে পরবর্তীতে যে প্রশ্নটা এসেছে যে জি, আপনাদের এটি এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং আপনারা আগামীতে কি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কোনো পরিকল্পনা আছে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছিলাম। যেটা আমরা যেটা বলছি যে দেশ পুনর্গঠনের জন্য দলমত নির্বিশেষে এক জায়গায় থাকা, এটা আমরা বলছি যে এটা এটা অবশ্যই করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, যেভাবে আমরা এক জায়গায় এসেছিলাম বলে এক দফা দাবিটা আমরা সেটা পতন করাতে পেরেছি, পুরো ব্যবস্থার বিলোপ ঘটানো আরো একটু চ্যালেঞ্জিং। এই কারণে আমাদের আরো বেশি একত্রিত থাকা অনেক বেশি জরুরি। এখন আমরা যদি রাজনৈতিক দলের দিকে মোড় নেওয়ার কোনো চিন্তাও করি, তাহলে যেটা হবে যে আমরা আসলে বিভক্তি তৈরি করবো। আমরা আসলে বিভাজনের রাজনীতি থেকে যত দূরে সম্ভব আমরা তত দূরে অবস্থান করতে চাই। বিভাজনের রাজনীতি আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে এবং তার ঊর্ধ্বে উঠে, ব্যক্তি মানুষের ঊর্ধ্বে উঠেও দেশের পুনর্গঠনের প্রশ্নে সবাই একসাথে। তো সেই জায়গা থেকে আমাদের এখন পর্যন্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা মনে করি যে রাজনৈতিক দল করার যে প্রয়োজনীয়তা উল্লেখ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি নির্বাচন কেন্দ্রিক, এবং নির্বাচন আমরা মনে করি যে এই ধরনের দেশের পরিস্থিতি থাকলে এইটাকে না চেঞ্জ করে নির্বাচন কখনোই সুষ্ঠু, স্বাভাবিক এবং ইনক্লুসিভ এবং হত্যা হবে না এমন কোন পরিস্থিতি আসলে ক্রিয়েট করতে হবে না। আমরা মনে করি দেশের পুনর্গঠন প্রথম প্রশ্ন, এইটার পরে বাকি প্রশ্ন। জি, ধন্যবাদ। এবং এই জায়গাতে আমি একটু যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন আশা করি এখনো। আরিফুল ইসলাম, এই যে যেমন জাতীয় নাগরিক কমিটি, যেমনটা জিজ্ঞেস করছিলাম সামান্তা শারমিনকে, তিনি বলছিলেন যে এখন তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আছেন। ধরুন যদি নাগরিক কমিটি হতে হবে তা না, আগামীতে যদি তরুণরা অথবা নতুন কেউ মিলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এ ধরনের করতে চায়, সেক্ষেত্রে বিষয়টি আপনি কিভাবে দেখবেন? যে বিষয়টা কি প্রতিযোগিতার মতোই মনে হবে আপনার কাছে, নাকি আপনি এটাকে স্বাগত জানাবেন? নতুন চিন্তা, নতুনভাবে কিছু করার ইচ্ছা, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, বাংলাদেশের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা যে কারো আছে, যে কেউই সংগঠনের আত্মপ্রকাশ করতে পারেন। বাংলাদেশের মানুষের নানান ধরনের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংগঠনিকভাবে তারা, আমি একটা বিষয় আপনাকে স্পষ্ট করে দিই, আমি যেটা বলতে চেয়েছি যে রাজনৈতিক প্রতিযোগিতা তো থাকবেই, সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে জি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যদি আত্মপ্রকাশ করে, যে কোনো শ্রেণী পেশার মানুষ মিলে তারা যদি করেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যে আপনি কি মনে করেন যে এটা রাষ্ট্রের জন্য আরো কার্যকর ভূমিকা রাখবে?
নিঃসন্দেহে রাষ্ট্রের জন্য কার্যকর ভূমিকা রাখবে। আমি আমার ব্যক্তিগত মতামত না, শুধু আমাদের দল বাংলাদেশ জাতীয় দল, গণমানুষের দল, এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যেই প্রেক্ষাপটে বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন সেটা মানুষের কল্যাণের জন্যই প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি যত ধরনের দেশের ক্রাইসিস হয়েছে, মানুষের কাছে যাওয়া পর্যন্ত সকল সমস্যার সমাধান করার জন্য সাংগঠনিকভাবে একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই ক্ষেত্রে একটা জনবান্ধব রাজনৈতিক দল নিঃসন্দেহে চাবে এই দেশে আরো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নানামুখী সংগঠনের জন্ম হোক। এটা একটা রাজনৈতিক প্রতিযোগিতা হলেও এটা মানুষের কল্যাণের জন্যই কাজ করে, আমরা সেটা চাই। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি আবার একটু যেতে চাই সামান্তা শারমিনের কাছে। আমাদের সাথে মাসরুর মাওলা উনি আছেন কিনা, যদি থাকেন তাহলে আমি মাসরুর মাওলা আপনার কাছে যেতে চাই। জি জি জি, জনাব মাসরুর মাওলা, জি আমি যে জিনিসটা আপনার কাছে আসছি, তাহলে আমি একটু সামান্তা শারমিনের কাছে হয়ে তার উত্তরের ইয়েতে আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে সামান্তা শারমিন, আপনারা যে 8টি প্রস্তাব অথবা 8টি বিষয় নিয়ে উল্লেখ করেছেন, এখানে আপনারা যে সরকারের সহযোগিতা করবেন, আবার জবাবদিহিতার আওতায় আনার একটা বিষয় রয়েছে, এবং যাতে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা পরবর্তী সরকার, এই বিষয়গুলো রয়েছে। যদি এখনকার কথা বলি, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনারা তাদের সহযোগিতাও করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন, আবার যাতে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ হয় নিশ্চিত করবেন। এই যে কাজগুলো করবেন, বাকি অন্যান্য অনেক বিষয় রয়েছে, সেগুলোর দিকে না গেলাম। এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আপনারা কি পরিকল্পনা নিয়েছেন যে হ্যাঁ, আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্ট এখন রয়েছে, যদি এমন হয় আমরা এইভাবে এই প্রশ্নগুলো তাদের করব, অথবা এই জিনিসগুলো জানতে চাবো, অথবা সাধারণ মানুষ জানতে চায়, তাদের কিভাবে জবাবদিহিতার আওতায় আনাবেন? তাদের কি লিখিত চিঠি পাঠানো, নাকি তাদের সাথে আলোচনায় বসা, কি প্রক্রিয়ায় হতে পারে বিষয়গুলো? অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত জনগণের সাথে যে সম্পৃক্ততা, সেটা আমরা চাইছি এটা আরো বাড়বে, এবং আমরা মনে করি এখনো খুবই ডায়ার নিড, বাট এখনো ইন্টারিম গভর্নমেন্ট মন্তব্য করে উঠতে পারেনি বা এখানে কাজ করা হয়নি। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে কাজে যোগদান করানোর ব্যাপারে যদি যে কোনো ধরনের মানে এফোর্ট নেওয়া সরকারের পক্ষ থেকে, যে কোনো ধরনের অ্যাকশন নেওয়া, এটা আসলে খুবই জরুরি হয়ে উঠেছে। আর জবাবদিহিতার সহায়তা একত্রে হওয়ার পিছনে আমরা মূল ফোর্স হিসেবে আমরা বলছি এটাকে পিপলস উইল। আমরা বলছি যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে পিপলস উইলের কারণে, এবং আমরা মনে করি পিপলস উইল আসলে যেই চালিত শক্তি হবে, এই চালিত শক্তি দিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালিত হতে হবে। এটা জনগণের সরকার, এবং জনগণের সরকার শুধুমাত্র সহায়তা করার জন্য মাঠে থাকবে এটা হবে না। আমরা চাই যে জনগণের সরকার জনগণের মাঝে এসে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, যেটা আমরা একটা নির্বাচিত সরকারের কাছেও আমরা যেটা এক্সপেক্ট করব। এখানে জবাবদিহিতার উঠে যাবে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ধরনের প্রতিষ্ঠান, কোনো ধরনের একটা, এটা আমরা হতে দিতে পারি না, এবং এটা হচ্ছে পুরো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বহির্ভূত একটি আকাঙ্ক্ষা। এখন আমরা যেটা বলছি যে এখানে আমরা যে স্টেপ গুলো নিতে চাই, আমরা বলেছি গণ আলোচনার কথা, আমরা বলেছি সরকারের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের জনগণকে সাথে নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের বক্তব্য শোনা সম্ভব হচ্ছে, এবং এগুলো আমরা আসলে শুনতে চাই যে সরকারের কি পরিস্থিতিতে চলছে। তো এগুলো আমরা শুনতে চাই, আমরা এগুলো নিয়ে গলা আলোচনায় আয়োজন করতে চাই, প্রয়োজন হলে আমরা করতে চাই। আমরা এক প্রান্তিক লোকের কাছ থেকে জানতে চাই সংবিধানটা উনি কিভাবে চায়, নীতি নির্ধারণী জায়গাটা উনি কিভাবে চায়, পুলিশটা উনি কিভাবে চায়, কিভাবে চাইলে কিভাবে হলে উনি পুলিশের কাছে মামলা করতে ভয় পাবেন না, উনি আদালতে যেতে ভয় পাবেন না, উনি হসপিটালে যেতে ভয় পাবেন না, ওনাকে কোনোভাবে এক প্রান্তিক লোককেও কোনোভাবে মর্যাদাহীন করা হবে না। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। গণ আলোচনা আমাদের একটি বড় একটি জায়গা থেকে গণ আলোচনার পরিসরটা থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব মাসরুর মাওলা, ঘুরে ফিরে সবকিছু আসলে একটা জায়গায় আসে, নির্বাচন। এই জায়গায় আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে আলোচনা করছিলাম এর সাথে সংশ্লিষ্ট, আবার একটু অন্যরকমও বলতে পারেন। বিষয়টা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব তিনি কয়েকদিন আগে বলেছেন যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে নিয়েছে,
আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না, আমরা সবসময় জনগণের দোসর ছিলাম। 2024 সালের নির্বাচন আমরা বর্জন করতে চেয়েছিলাম, আমাদের বাধ্য করা হয়েছে নির্বাচনে যেতে, এবং এটা সবাই জানে, এটা উনি বলেছেন কোড আনকোড। এখন যেটা হচ্ছে, আমি জাস্ট ছোট্ট করে, আমাদের তো সময় কম, আমাদের আরো একটি বিষয় আছে যেটা আপনাদের কাছে আমি একটু শুনতে চাই। জোর করে আসলে কিভাবে আওয়ামী লীগ আপনাদের নির্বাচনে নিয়ে গেল? আপনাদের কি ভয়ভীতি দেখানো হয়েছিল, না কিভাবে, মানে কি করা হয়েছিল বিষয়টা? থ্যাংক ইউ। আসলে কি এটা 2014, 18 এবং 24, 14তে 18তে এরশাদ সাহেবকে জোর করে সিএমএইচ আটকে রেখে রওশন সাহেবকে দিয়ে নির্বাচনে নিয়েছিল, বিকজ রওশন সাহেবের সঙ্গে ওনার একটা পার্সোনাল সম্পর্ক ছিল শেখ হাসিনা। এইবার যেটা করেছেন 2024 সাল, যেটা হলো জিএম কাদেরের নেতৃত্বে নির্বাচন রয়েছে। তো জিএম কাদের শুরু থেকেই উনি এগেইনস্ট দিস ইলেকশনে ছিলেন, এবং উনি আমাদের পার্টি ফোরামে এবং আমাদের বিভিন্ন জনসমাবেশে সবার কাছ থেকে অনুমতি নিয়েছেন যা নির্বাচনে যাবো কি যাবো না। সেখান থেকে সবাই ম্যান্ডেট দিয়েছিল জিএম কাদেরকে যে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটি হবে। তো জিএম কাদের সেই হিসেবে উনি অটল ছিলেন, উনি নির্বাচনে যাবেন না। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট করলো কি, আমাদের আউটসাইডার্স কিছু জেপি আছেন, আউটসাইডার্স কিছু যারা সংশ্লিষ্ট আমাদের দলের সঙ্গে না, তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে উনি বানালেন জাতীয় পার্টি বি টিম বানিয়ে ফোর্সফুলি তাদেরকে লাঙ্গল দেওয়ার জন্য, লাঙ্গল যেটা আমাদের প্রতীক, এটা সরিয়ে নিয়ে তাদেরকে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিল। তখন আমাদেরকে থ্রেট দিল, আমরা নির্বাচনে যদি না যাই লাঙ্গলও আমরা হারাবো, জিএম কাদের চেয়ারম্যানশিপও হারাবে, এবং জিএম কাদেরকে এরশাদ সাহেবের মতন সিএমএইচে আটকে রাখা হবে। আচ্ছা, আমি জি দুঃখিত, আমাদের হাতে একদম সময় কম। আমি আপনার মূল কথাটি আমি বুঝতে পেরেছি, এই বিষয়ে আমরা আরো বিস্তর আলোচনা করব আরেক সময়। আমি ছোট্ট করে জাস্ট একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের তিনজনের একজন করে আমি ছোট করে 1 মিনিট করে জাস্ট মতামতটা চাবো, হাতে আমার একদম সময় নেই। সেটি হচ্ছে, ঢাকায় পালিত হয়েছে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী। এখানে বিভিন্ন বক্তারা ছিলেন এবং তারা নানা কথা বলেছেন। এর মধ্যে একজন বলেছেন যে পাকিস্তান না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না। সেখানে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে আপনার উর্দু কবিতা পাঠ হয়েছে, এবং সেখানে পাকিস্তানি যে শিক্ষার্থী বাংলাদেশে অধ্যয়নরত দুজন উর্দুতে গানও পরিবেশন করেছেন। আমি শুধু যে প্রশ্নটি আপনাদের সামনে রাখতে চাই, প্রশ্ন না, আমি জাস্ট সামান্তা শারমিন ছোট্ট করে আমাকে যদি 1 মিনিটে বলেন যে এই ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা দেখুন, আমি মনে করি যে আমাদের আসলে বাংলাদেশে বাক স্বাধীনতার প্র্যাকটিস করা উচিত, কিন্তু আমাদেরকে আসলে যেহেতু 15 বছর থেকে 17 থেকে 15 বছর এক ধরনের মানে জেলখানা কাটাতে হয়েছে, তো সেই জায়গায় অনেক ধরনের বিষয় আসলে রিসার্ফেস করছে। তো সব ধরনের বিষয়কে আসলে আমরা সেন্টার অফ অ্যাটেনশন মনে করি না। আমরা মনে করি যে এখানে দেশ পুনর্গঠনের ইস্যুটাই আসলে সবচেয়ে বেশি সেন্টার অফ অ্যাটেনশন পাওয়া উচিত, এবং রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঠিক করার ব্যাপারে বাংলাদেশের নাগরিকদের মনোযোগী হওয়া উচিত। জি ধন্যবাদ। জনাব মাসরুর মাওলা, একই প্রশ্ন আপনার কাছে। এই যে ঢাকায় প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালিত হলো, এই বিষয়ে আপনার মতামতটা কি, অথবা আপনার মন্তব্য কি? আসলে আপু যে একটা সুন্দর কথা বলেছেন, আমাদের সবারই একটা ফ্রিডম থাকা উচিত, ফ্রিডম অফ স্পিচ থাকা উচিত। মানে আমি অ্যাড করলাম আপুর সঙ্গে কথাগুলা। তো এইখানে ডেমোক্রেসি বা আমরা গণতন্ত্র যেটা বলি, গণতন্ত্র ঠিক রাখার জন্য আসলে সবাইকে যার যার জায়গায় তাকে পলিটিক্সে তাকে সুযোগ দেওয়া উচিত। এখানে কাউকে কোনো বাধা সৃষ্টি করা উচিত না। জি আপনাকে ধন্যবাদ, এবং খুব সংক্ষেপে 30 সেকেন্ড আরিফুল ইসলাম, একই বিষয়ে আপনার মত কি? চর্চা হয়নি, যেহেতু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র চর্চার দ্বার উন্মোচন করেছেন, সেই ক্ষেত্রে প্রত্যেক নাগরিকই হয়তো ভাবছেন তার জায়গা থেকে সে তার মত প্রকাশ করতে পারবেন। সেই মত প্রকাশের জায়গা থেকে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কিছু ব্যক্তি তাদের মত প্রকাশ করেছেন। আমি প্রথম দিকে মনে করি যে এটা মত প্রকাশেরই একটা স্বাধীনতা, পরবর্তীতে রাষ্ট্র যদি মনে করে তার জন্য হুমকি হবে সেটাকে সে বন্ধ করতে পারে। জি আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, এবং আশা করি যে ভবিষ্যতে আপনাদের অতিথি হিসেবে পাবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এ পর্যন্তই ছিল, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।